আজকের বিষয় হলো যে একটু আগে একটা খবর জানলাম আপনার যে শেখ হাসিনা মুমূর্ষু অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান কেউ কেউ বলছেন দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু গত 2 মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এআই থেকে, কারণ শেখ হাসিনা জিওবার বা পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না। এখন দেখেন কন্ট্রোল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত স্ট্রং হয়েছে, এগুলো ম্যাচ করে ফেলে। বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের সাপুটিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেতাদের ক্ষোভ ও হতাশা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল হাসানের ফাঁসি রায় দিয়েছে আদালত। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আরো 3 জনকে আমৃত্যু কারাদণ্ড, 1 জনকে খালাস দেওয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তে ক্ষমতার পুরো খেলাটাই এবার পাল্টে যাচ্ছে। পর্দার আড়ালে এমন এক মহাপরিকল্পনা সাজানো হয়েছে যার আঁচ পেয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রীতিমতো নড়ে চড়ে বসেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গুরুতর অসুস্থ হয়ে ভারতের এক হাসপাতালে ভর্তি আছেন শেখ হাসিনা। হাসিনার এক পাশ অবশ হয়ে গেছে, 1.5 মাস ধরে কথা বলতে পারেন না। অবশেষে ফাঁস হলো শেখ হাসিনার গুরুতর অসুস্থ হবার খবর। ভারতের এক হাসপাতালে ধুকে ধুকে মরছেন শেখ হাসিনা। তাহলে কি তিনি আর বাঁচবেন না? অবশেষে শেখ হাসিনাকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এদিকে গুম খুন নির্যাতনের অপরাধে গ্রেপ্তার সাবেক সেনা সদস্য জিয়াউল হাসানের ফাঁসি কার্যকর। অপরদিকে ভারতের ঘুম হারাম, সীমান্তে বাংলাদেশের ভয়ঙ্কর প্রস্তুতি, কাঁপছে বিএসএফ। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনা জিওবার একাংশ অবশ হয়ে গেছে। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না। শেখ হাসিনা সম্পর্কে যেই প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে বাজারে, যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে, কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন? গত 3 সপ্তাহ আগে অথবা 4 সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার, শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো এখন শব্দ উচ্চারণও করতে পারেন না। আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন, উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন। আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এআই দিয়ে তৈরি করা। আপনারা অনেকে দেখেছেন যে এলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কিভাবে এআই করে বাজারে প্রপাগান্ডা রটানো হচ্ছে। শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না, দুর্ভাগ্য। আমি আবারও বলে রাখছি, শেখ হাসিনাকে যে গণেশ পাল্টানোর পরে 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে, তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন? কেউ ভিডিও বার্তা পাননি, শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল। হ্যাঁ, তিনি কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন, কিন্তু গত 2 মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এআই থেকে, কারণ শেখ হাসিনার জিওবার বাঁ পাশের অর্ধেক পুরো অবশ, তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন। শেখ হাসিনা গত 1.5 মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকতো সুপারি, আর এখন ওনার জিওবার অর্ধেক অবশ। সুতরাং এই কথা বিশ্বাস করবেন না। আমি আবারও বলছি, শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত 2 মাসের আগ থেকে, সেপ্টেম্বরের পর থেকে, এগুলো সবগুলো এআই দেওয়া। তার জিওবা ঠিক মতো চলে না, তিনি খেতেও তাকে কষ্ট করতে হয়, জিওবা ঠিক মতো কাজ করে না তার। আরেকটা বিষয় আপনাকে বলি, আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে 1975-এর পরে 1996 সনে অর্থাৎ 1996 সনে তারা ক্ষমতায় এসেছিল। 21 বছর পরে আমি গণেশ পাল্টানোর পরে বলেছিলাম আগামী ওই 21 দুগুণা 42 বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয়, দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই
আওয়ামী লীগকে আসতে দেবে না। একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে 1030 জন মানুষকে হত্যা করেছে। গুম করে মানুষদের আয়না ঘরে রাখা হয়েছিল। তার একটি নেশা ছিল, এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছবুড়ি কঙ্কায় নিয়ে যেত, গুলি করে লাশটা নদীতেই ফেলত। গুলিটা ভিকটিমের মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? তার জবাব, গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো। কে এই ভয়ানক খুনি? কে এই সিরিয়াল কিলার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন, গল্প করো অর্থাৎ ওকে খুন করো। এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম করে আয়না ঘরে রাখতেন ভিকটিমদের। সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো। জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তাকোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিকে একজনকে দিয়ে 11টি এবং আরেকজনকে দিয়ে 13টি খুন করারও রেকর্ড আছে। কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো, এরপর লাশ রেল লাইনের উপরে শুয়ে দিত। ট্রেন এসে লাশকে দ্বিখণ্ডিত করে দিত। সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলে দিত যাতে লাশ পানি নিচেই চলে যায়। হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়াও অনেক ঘটনা আছে। সিলেট সীমান্তে এমন 7 জনকে তুলে দেওয়ার নজির একটি রেকর্ড উল্লেখ আছে। একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে 50 কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল হাসানের বাসায়। গাড়িতে করে যিনি বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বর্ণনায় উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের যে কোনো বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধে চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল হাসান। তারিক সিদ্দিকী তার প্রধান বস। তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন। 2013 সালে কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন। ওই বছরের মে মাসে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনাও তার নির্দেশে ঘটে। জিয়াউল হাসানের গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে নয়, সামগ্রিক গুমের তদন্ত করছে। গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো। গুমের পর খুন করা হতো এবং লোমহর্ষক নির্যাতন করা হতো। গুমের সুপিরিয়র কমান্ডার ছিলেন শেখ হাসিনা। তিনি তারিক সিদ্দিকের মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলো দিতেন। কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে। সাদা পোশাকে এক বাহিনীর সদস্য গুম করত, প্রচার করা হতো অন্য বাহিনীর নাম। এক বাহিনীর সাদা পোশাকধারী তুলে নিয়ে আসতো টার্গেট মানুষটিকে, হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে। যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল হাসানের টিমই বেশি করেছে। গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল হাসান আর তার টিম হত্যা করেছে 1030 জনকে। বুড়িগঙ্গার পোস্তকোলা ঘাট নীরব সাক্ষী হয়ে আছে। কত মানুষকে তিনি গুম করেছেন এই পরিসংখ্যান থেকে বোঝা যায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার 15 বছর শাসনকালে এক মূর্তিমান আতঙ্কের নাম। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকী বড় বড় যত অপকর্মই করিয়াছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান। অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কল রেকর্ড করা সবকিছুতে তার সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার লেখাতেও জিয়াউল হাসানের অপরাধের বর্ণনা রয়েছে। জিয়াউল হাসান তাকে মেরে ফেলতে পারেন এমন তথ্য তিনি আতঙ্কিত ছিলেন। একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমাতঙ্কও দেখা দেয়। গত 15 বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন। এই গুমের সঙ্গে রাষ্ট্রের 5টি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। এর মধ্যে র্যাবের কর্মকর্তারা 60% গুমে জড়িত ছিলেন। গত 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমে জড়িত 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে রয়েছে 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা, 5 জন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক ও পরিচালক। অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের 27 আগস্ট কমিশনকে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ, স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ ইনফোর্সড ডিসপ্যারেন্স ইন বাংলাদেশ শিরোনামের 2টি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন।
কমিশনের চেয়ারম্যান বিচারপতি বৈদুল ইসলাম জানিয়েছেন, আগামী ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুম করা হতো 3টি ধাপে। প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা। তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা, যারা ঊর্ধ্বতনদের নির্দেশ বাস্তবায়ন করতেন। গুম কমিশন গুমের 1850টি অভিযোগ পেয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে এখনো 345 জন নিখোঁজ রয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুম কমিশনে যারা অভিযোগ দায়ের করেছেন এখনো তাদের অনেককেই হুমকি বা থ্রেট করা হচ্ছে। ভিকটিমরা ভয়ে আছেন। এইসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনে রয়েছে। কমিশন গুম খুনের জন্য জিয়াউল হাসান সহ 23 জন কমান্ডারকে চিহ্নিত করেছে। র্যাব কর্মরত থাকাকালে জিয়াউল হাসান কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড লিপ্ত হয়েছিল সে সম্পর্কে লিখেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার ফেসবুক পোস্টে বিজেপির র্যাব, SSF ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা বিষয়ে জিয়াউল হাসানকে নিয়ে লেখেন, যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীড়া দিত তা ছিল র্যাবের প্রেষণে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা। বাংলাদেশের সীমান্তে ক্ষমতার পুরো খেলাটাই এবার পাল্টে যাচ্ছে। পর্দার আড়ালে এমন এক মহাপরিকল্পনা সাজানো হয়েছে, যার আঁচ পেয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF রীতিমতো নড়ে চড়ে বসেছে। বাংলাদেশ একযোগে দুটি বিশাল পদক্ষেপ নিচ্ছে। এই জোড়া পদক্ষেপের একটি লাগছে সীমান্তে, আর অন্যটি দেশের একেবারে কেন্দ্রে। একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে এমন এক নতুন অপ্রতিরোধ রূপে সাজানো হচ্ছে, যা আমরা আগে কখনো দেখিনি। অন্যদিকে প্রায় 16 বছর পর দেশের ভেতরে বাংলাদেশ সেনাবাহিনী ফিরে পাচ্ছে তাদের সেই পুরনো ক্ষমতা, যা তাদের হাত থেকে একরকম কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? কেন একই সাথে বিজিবি এবং সেনাবাহিনীকে এতটা শক্তিশালী করা হচ্ছে? এই দুটি আলাদা পদক্ষেপের মধ্যে আসল যোগসূত্রটা মূলত কোথায়, আর এর ফলে ভারতের কপালে ঠিক কি ধরনের চিন্তার ভাঁজ পড়তে চলেছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই গোপন মহাপরিকল্পনার প্রতিটি স্তর এক এক করে উন্মোচন করব। প্রথমে আসা যাক এই মহাপরিকল্পনার প্রথম অংশে, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশকে ঘিরে নেওয়া পদক্ষেপে। 2009 সালের সেই অন্ধকার দিনগুলোর কথা এখনো সবার মনে আছে। পিলখানার সেই নারকীয় ঘটনা ছিল দেশের ইতিহাসে এক কল্পনাজনক অধ্যায়। সে ভয়ঙ্কর ঘটনায় আমরা হারিয়েছিলাম 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে। এটা শুধু 57 জন অফিসারের তুই ছিল না, এটি ছিল দেশের সীমান্তরক্ষী বাহিনীর আত্মবিশ্বাস আর কাঠামোর উপর এক মারাত্মক আঘাত। সেই ঘটনার পর বাহিনীর নাম বদলে বিডিআর থেকে বিজিবি করা হয়। এরপরে আসলো নতুন পোশাক, পাশাপাশি অনেক কিছুই পুনর্গঠন করা হলো। কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন ছিল যে সীমান্তে সেই পুরনো দাপট, সেই তেজ কি বিজিবি আর কখনো ফিরে পাবে? আর এবার সেই সব শূন্যস্থান পূরণ করে সে পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে বিজিবিকে একটি সত্যিকারের দুর্ধর্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে সম্পূর্ণ নতুন 3টি বিজিবি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে। আর এই ব্যাটালিয়নগুলো বসানোর জন্য যে 3টি জায়গাকে বেছে নেওয়া হয়েছে, তাতে এই মহাপরিকল্পনার আসল গভীরতা স্পষ্ট হয়ে যায়। কারণ এগুলো কোনো সাধারণ জায়গা নয়। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে 3টি সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ চোখে পড়ে, আর ঠিক সেই 3টি চ্যালেঞ্জকেই এবার নিশানা করা হয়েছে। প্রথমেই দেখা যাক একেবারে উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারিকে। এই এলাকাটি কৌশলগতভাবে ঠিক যেন ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে। আর এই কারণে এটি দীর্ঘদিন ধরে চোরাচালান এবং অবৈধ পারাপারের অন্যতম প্রধান এবং কুখ্যাত একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এরপর যদি দৃষ্টি পার্বত্য চট্টগ্রামের দিকে নেওয়া হয়, তবে দেখা যাবে দ্বিতীয় স্থানটি হলো বান্দরবানের থানচি। এটি এমন এক দুর্গম পাহাড়ি এলাকা যেখানে দুর্গমতার সুযোগে সীমানা পাহারা দেওয়া বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এক বিশাল চ্যালেঞ্জ। আর সবশেষে সমতল ভূমির দিকে তাকালে চোখে পড়ে তৃতীয় স্থানটি, আর তা হলো মেহেরপুর। এটি পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া একটি অত্যন্ত সংবেদনশীল সমতল সীমান্ত। এই এলাকাটি প্রায় অবৈধ পারাপার এবং দুঃখজনকভাবে সীমান্ততার মতো মর্মান্তিক খবরের শিরোনাম হয়। কাজে এটি স্পষ্ট যে 3টি স্থানকে বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশ একটি অত্যন্ত পরিষ্কার বার্তা দিচ্ছে। আর বার্তাটি হলো সীমান্তের ঠিক যে জায়গাগুলো এতদিন সব থেকে দুর্বল, সব থেকে চ্যালেঞ্জিং বা সব থেকে বেশি ঝুঁকির মধ্যে ছিল, সেই জায়গাগুলোকেই এখন সব থেকে বেশি শক্তিশালী এবং দুর্ভেদ্য করে তোলা হচ্ছে। কিন্তু চমক শুধু এখানেই নয়, আসল চমক হলো এই নতুন ব্যাটালিয়নগুলোর জনবল কাঠামোতে। এই 3টি নতুন ব্যাটালিয়নের জন্য মোট 2258টি নতুন পদ তৈরি করা হচ্ছে। ভাবা যায় একই সাথে প্রায় 2500 নতুন মুখ। এই বিশাল সংযোজনের পর বর্ডার গার্ড বাংলাদেশের মোট সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 60,000-এর কাছাকাছি। সঠিক সংখ্যাটি হলো 59,735 জন। সরকার যে এই বিষয়টিকে কতটা গুরুত্বের সাথে দেখছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো দেশের অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে এই বিশাল সংখ্যক পদের জন্য প্রয়োজনীয় সকল অর্থ অনুমোদন করে দিয়েছে। অর্থাৎ এটা শুধু কথার কথা নয়। তবে এই মহাপরিকল্পনার আসল চালটা কিন্তু এই সংখ্যা বৃদ্ধি নয়। আসল খেলাটা হলো এই নতুন ব্যাটালিয়নগুলোকে কারা চালাবে বা এর নেতৃত্বে কারা থাকবেন সেটা নির্ধারণ করা। কারণ এখানে রয়েছে সবথেকে বড় চমক, যা ভারতের বিএসএফ এর কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। এই নতুন 2258টি পদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সব বাঘা বাঘা চৌকস এবং অভিজ্ঞ অফিসারদের সরাসরি দায়িত্বে আনা হচ্ছে। জানা গেছে সেনাবাহিনীর 3 জন লেফটেন্যান্ট কর্নেল বা তাদের সমমর্যাদার কর্মকর্তা এই নতুন ইউনিটগুলোর প্রধান অর্থাৎ পরিচালক হিসেবে নেতৃত্ব দেবেন। অন্যদিকে 9 জন মেজর বা সমমর্যাদা কর্মকর্তা থাকবেন অতিরিক্ত পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে। পাশাপাশি 9 জন ক্যাপ্টেন বা সমমর্যাদা কর্মকর্তা উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন এর অর্থ খুবই পরিষ্কার, বিজিবিকে এখন থেকে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে দক্ষ
কর্মকর্তারা কমান্ড করবেন। বিজিবি আর শুধু সাধারণ সীমান্ত প্রহরী থাকছেন না, তারা হয়ে উঠছে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকা এক দুর্ধর্ষ, সুপ্রশিক্ষিত এবং শক্তিশালী প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী। এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছাড়াও এই নতুন কাঠামোতে আরও থাকছেন 3 জন সহকারী পরিচালক, 3 জন পুলিশ ইন্সপেক্টর, 3 জন সুবেদার মেজর, 18 জন সুবেদার, 57 জন নায়েব সুবেদার, 240 জন হাবিলদার, 285 জন নায়েব, 327 জন ল্যান্স নায়েব এবং সবথেকে বড় অংশ হিসেবে 1221 জন নতুন সিপাহী। এমনকি এই 3টি নতুন ব্যাটালিয়নের জন্য 3 জন ইমাম সহ অন্যান্য বেসামরিক পদও সৃষ্টি করা হয়েছে। এক কথায় এটি হলো বিজিবিকে একেবারে শেকড় থেকে চূড়া পর্যন্ত ঢেলে সাজানোর এক পরিপূর্ণ আয়োজন। সবে তো গেল এই মহাপরিকল্পনার প্রথম ধাপ, যা দিয়ে বাংলাদেশের সীমান্তকে দুর্ভেদ্য করা হচ্ছে। কিন্তু এই পরিকল্পনার দ্বিতীয় এবং সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ অংশটি ঘটানো হচ্ছে দেশের ভেতরে, আর এটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। প্রায় 16 বছর পর বাংলাদেশ সেনাবাহিনী তাদের এমন এক গুরুত্বপূর্ণ ক্ষমতা ফিরে পেতে চলেছে, যা 2008 সালে তাদের হাত থেকে একরকম কেড়ে নেওয়া হয়েছিল। এদিকে বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে সেই তালিকায় নাম নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার। বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সোমবার রাতে দেশের বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে বিষয়টি নিয়ে কথা বলেন এই নেত্রী। রুমিন ফারহানা বলেন, আমার মনোনয়ন আপাতত অনহোল অবস্থায় রয়েছে। বিএনপি দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই 63 আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে। তিনি আরো বলেন, দীর্ঘ 12 থেকে 15 বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে, তাই এখনো কিছু আসন ঝুলে আছে। দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ, টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন। এ প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক আসনে 10 থেকে 12 জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন। তিনি বলেন, নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত, মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বন্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন। মনোনয়ন তালিকা এখনো প্রাথমিক উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সময় সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। এছাড়া নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে। বাগেরহাট 2 আসনকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন। নারী প্রার্থীর সংখ্যা নিয়ে বিএনপির এই নেত্রী বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন 5% পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব। এছাড়া কিছু আসনে নির্বাচন কমিশন সংক্রান্ত দ্বন্দ্ব তৈরি হয়েছে, যার রায় এখনও অপেক্ষমান। এসব কারণে সেসব আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। উদাহরণ হিসেবে বাগেরহাট 2 আসনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সেখানে একজন নিশ্চিত প্রার্থীর মনোনয়ন কেবল কমিশনের দ্বন্দ্বের কারণেই আটকে রয়েছে। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ওই তালিকায় নাম না থাকায় বিষয়টি নিয়ে রাতেই একটি টেলিভিশন টক শোতে কথা বলেন রুমিন ফারহানা।